যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠক নাকচ ইরানের, থমকে গেছে শান্তি চুক্তির আলোচনা। শনিবার ইসলামাবাদে পৌঁছবে মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অভিবাসী ভিসা সাময়িক স্থগিত, তালিকায় বাংলাদেশ সহ ৭৫ দেশ হলেও অনভিবাসী ভিসা চালু থাকবে। $৩৮ ট্রিলিয়ন ঋণের ভারে জর্জরিত যুক্তরাষ্ট্র, কূটনৈতিক ফায়দা লুটছে চীন, জাপান সহ পাওনাদার দেশগুলো। ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোট, জয়ের অঙ্কে শাসক বিরোধী দুই শিবিরই ২৯ এপ্রিল দ্বিতীয় দফার মহারণ। এবং যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যু ভাই ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিশ্চিত করেছেন। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে RTVর নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছে আমি নুসরাত জাহান রাকা। হরমুজে মার্কিন অবরোধের কারণে থমকে গেছে শান্তি চুক্তির আলোচনা। যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। চুক্তির প্রস্তাব পৌঁছে দিতে আব্বাস আরাকচি পাকিস্তান সফরে গেছেন বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর। তবে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে বলে দাবি হোয়াইট হাউসের। তারা জানিয়েছে শনিবার ইসলামাবাদে পৌঁছবে মার্কিন প্রতিনিধি দল। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধের মুখেই পাকিস্তান পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল। মার্কিন প্রতিনিধিরাও রয়েছেন ইসলামাবাদের পথে। এমন পরিস্থিতিতে আবারও শান্তি আলোচনার সম্ভাবনা দেখা দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠকের পরিকল্পনা নেই বলেই জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, চুক্তি নিয়ে ইরানের প্রস্তাব পাকিস্তানের কাছে পৌঁছে দিতে ইসলামাবাদ সফরে গিয়েছেন আব্বাস আরাকচি। সেখানে শুধু পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গেই বৈঠক করবেন তিনি। এর আগে ইরান সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে বলে দাবি করে হোয়াইট হাউস। প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান, আলোচনায় অংশ নিতে ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনারের নেতৃত্বে শনিবার ইসলামাবাদে পৌঁছাবে মার্কিন প্রতিনিধি দল। এদিকে সংবাদ মাধ্যম ABC নিউজ জানিয়েছে, পাকিস্তানের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধি দল। এগুলো সফল হলে আগামী রোববার সরাসরি বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে মার্কিন ও ইরানি কর্মকর্তাদের। বিনিয়ামিন, RTV। যুক্তরাষ্ট্র ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান সাময়িকভাবে স্থগিত করেছে। ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। তালিকায় বাংলাদেশ সহ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী যাচাই বাছাই প্রক্রিয়া পুনর্মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। তবে পর্যটক ও শিক্ষার্থী সহ অনভিবাসী ভিসার উপর এর কোনো প্রভাব পড়বে না। সরকারের সহায়তা গ্রহণের সম্ভাবনা থাকা আবেদনকারীদের নিয়ন্ত্রণই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য। ভয়াবহ ঋণের ভারে জর্জরিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র। $৩৮ ট্রিলিয়ন এই বিশাল সংখ্যা বাড়ছে প্রতিনিয়তই। ঋণের বিনিময়ে কূটনৈতিক সুবিধা আদায় করে নিচ্ছে চীন, জাপান, যুক্তরাজ্য, চায়না সহ বহু দেশ। এর প্রভাব পড়ছে জনজীবনে। বিস্তারিত জানাচ্ছেন বিনিয়ামিন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ যুক্তরাষ্ট্র, কিন্তু এই শক্তিশালী দেশটি কি এখন ঋণের ফাঁদে আটকে গেছে? সংখ্যাটা শুনলে চমকে উঠবেন। $৩৮ ট্রিলিয়ন। হ্যাঁ, এতটাই বিশাল যুক্তরাষ্ট্রের জাতীয় ঋণ। আর ভয়ঙ্কর বিষয় হলো, প্রতি 3 মাসেই প্রায় $1 ট্রিলিয়ন করে বাড়ছে এই ঋণের সংখ্যা। তাহলে প্রশ্নটা এখন সবার, এই ঋণের টাকা পায় কে? মূলত এই বিশাল ঋণের প্রায় ৭৫% এসেছে যুক্তরাষ্ট্রের ভেতর থেকেই, অর্থাৎ মার্কিন সরকার নিজের দেশের মানুষ ও প্রতিষ্ঠানের কাছ থেকেই সবচেয়ে বেশি ধার নিয়েছে। এর মধ্যে রয়েছে পেনশন ফান্ড, সেভিংস বন্ড, বিভিন্ন বিনিয়োগ প্রতিষ্ঠান, এমনকি কেন্দ্রীয় ব্যাংকও। সবচেয়ে চমকপ্রদ তথ্য, বিশ্বখ্যাত ধনকুবের ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠানও একাই $৩১৪ বিলিয়ন মার্কিন ট্রেজারি বিল ধরে রেখেছে। অর্থাৎ আমেরিকার ঋণের প্রায় একটা বড় অংশই দেশের ভেতরের বড় বড় বিনিয়োগকারীদের কাছে। তবে বাকি 25% ঋণ রয়েছে বিদেশিদের কাছে। আর এখানেই শুরু হচ্ছে আসল ভূরাজনৈতিক খেলা। সবচেয়ে বেশি ঋণ দিয়েছে জাপান, যার পরিমাণ প্রায় $1.13 ট্রিলিয়ন। তারপরেই রয়েছে যুক্তরাজ্য, চায়না, কেম্যান দ্বীপপুঞ্জ ও কানাডা। বিশেষ করে চীন ও জাপান, এই দুই দেশই সময় মতো এই ঋণকে কূটনৈতিক চাপের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে।
অর্থাৎ শুধু অর্থনীতি নয়, এটা এখন সরাসরি রাজনীতি ও ক্ষমতার খেলা। এদিকে পরিস্থিতি আরো জটিল করে তুলেছে নতুন এক সিদ্ধান্ত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর ছাড় নীতিকে আরো দীর্ঘায়িত করার পরিকল্পনার অনুমোদন দিয়েছে কংগ্রেসের একটি কমিটি। বিশেষজ্ঞরা বলছেন এতে জাতীয় ঋণে আরো $5 ট্রিলিয়ন যোগ হতে পারে, অর্থাৎ ঋণের পাহাড় আরো উঁচু হতে যাচ্ছে। এরই মধ্যে বড় ধাক্কা দিয়েছে মুডিস। সম্প্রতি তারা যুক্তরাষ্ট্রের ঋণমান কমিয়ে দিয়েছে, যা বিনিয়োগকারীদের জন্য বড় সতর্কবার্তা। প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের ওপর এর কি প্রভাব পড়বে? সবচেয়ে বড় প্রভাব পড়বে সুদের হারে। সরকারের ঋণের সুদ বাড়লে গৃহঋণ, গাড়ির ঋণ, এমনকি ক্রেডিট কার্ডের খরচও বেড়ে যাবে। একই সঙ্গে বাজেট সংকুচিত হওয়ারও আশঙ্কা রয়েছে। এর ফলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, অবকাঠামো খাতে খরচ কমে যেতে পারে। অর্থাৎ প্রভাবটা শুধু ওয়াশিংটনেই সীমাবদ্ধ থাকবে না, পৌঁছে যাবে সাধারণ মানুষেরও জীবনে। এখন বড় প্রশ্ন, এই পরিস্থিতি কি শুধুই সাময়িক, নাকি এটা একটি বড় সংকটের শুরু? ইতিহাস বলছে অতিরিক্ত ঋণ আর অর্থনৈতিক চাপ অনেক বড় সাম্রাজ্যের পতনের কারণ হয়েছে। তাহলে কি যুক্তরাষ্ট্র সেই পথে হাঁটছে, নাকি আবারও ঘুরে দাঁড়াবে দেশটি? উত্তর এখনো অজানা। বিনয়ামিন, RTV। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপের অংশ হিসেবে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি বিভাগ জানিয়েছে ইরান সংশ্লিষ্ট প্রায় $344 মিলিয়ন ক্রিপ্টোকারেন্সি সম্পদ জব্দ করা হয়েছে। এই বিষয়ে ঘোষণা দেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ডিজিটাল ওয়ালেট ও এক্সচেঞ্জ নেটওয়ার্ককে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। যুক্তরাষ্ট্র বলছে ইরানের অর্থনৈতিক লেনদেন ও তহবিল স্থানান্তরের সক্ষমতা দুর্বল করাই এই পদক্ষেপের লক্ষ্য। কর্মকর্তারা জানান, নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল চ্যানেল এখন নজরদারিতে আনা হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় জোরদার করা হচ্ছে, যাতে এসব সম্পদ পুনরুদ্ধার বা স্থানান্তর করা না যায়। গাজায় কথিত যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি বাহিনীর ধারাবাহিক হামলায় আবারও বেড়েছে প্রাণহানি। স্থানীয় চিকিৎসা সূত্রের বরাতে আল জাজিরা জানিয়েছে, শুক্রবার বিভিন্ন স্থানে অন্তত 12 ফিলিস্তিনি নিহত হয়েছেন। খান ইউনিস, গাজা সিটি ও বেইত লাহিয়ায় পৃথক হামলায় সাধারণ মানুষ ও পুলিশ সদস্যরা প্রাণ হারান। এদিকে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বেসামরিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করা পুলিশ বাহিনীকে পরিকল্পিতভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ চেয়ে তারা দাবি করেছে, এসব হামলা বন্ধ না হলে মানবিক পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেবে। আল্লাহু আকবার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় রেকর্ড পরিমাণ ভোটদান ঘিরে সরগরম ভারতের রাজনৈতিক অঙ্গন। প্রায় 93% ভোট পড়ার নজিরবিহীন ঘটনাকে কেন্দ্র করে জয় পরাজয়ের নতুন সমীকরণ মেলাতে ব্যস্ত সব পক্ষ। একদিকে বিপুল এই জনসমর্থনকে নিজেদের উন্নয়নের প্রতিফলন বলছে তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বিজেপিও প্রথম দফায় ভোটে নিরঙ্কুশ জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। এই টানটান উত্তেজনার মধ্যে শুরু হয়েছে দ্বিতীয় দফার জোরদার প্রস্তুতি। আগামী 29 এপ্রিল অনুষ্ঠিত হবে দ্বিতীয় দফার ভোট। কলকাতা প্রতিনিধি পরামাশিস ঘোষ রায় প্রতিবেদন, জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ভারতের পশ্চিমবঙ্গ নির্বাচনের প্রথম দফায় রেকর্ড ভোটদানের পর জয় পরাজয় নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে হিসেব নিকেশ। প্রায় 93% ভোট পড়ার ঘটনাকে ঘিরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্রের শাসক ভারতীয় জনতা পার্টি বিজেপি দুই পক্ষই নিজেদের পক্ষে ফলাফল আসার দাবি করছে। 2021 সালের নির্বাচনে উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভালো ফল করে বিজেপি। তবে এবারের উচ্চ ভোটদানের হারকে নিজেদের পক্ষে ইতিবাচক ইঙ্গিত হিসেবে দেখছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলটির নেতারা বলছেন, সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ তাদের উন্নয়নমূলক কাজের প্রতি সমর্থনই তুলে ধরছে। বিজেপির কোমর ভেঙে গেছে। বিজেপি 152টার মধ্যে তৃণমূল কংগ্রেস 125 থেকে 135টা সিট জিততে চলেছে। বিজেপি ভয়ঙ্কর ভাবে পরাজিত হচ্ছে। 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। অন্যদিকে বিজেপির শীর্ষ নেতৃত্ব জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর দাবি, প্রথম দফায় ভোট হওয়া 152 আসনের অধিকাংশই জয়ের সম্ভাবনা রয়েছে বিজেপির। 152তে 125 তো হবেই। আজকে তোমরা কোথায় যাবে
এখন থেকে ব্যাগ গুছাও, ধমক চমক বন্ধ করতে হবে। এত ধমকে ছিল, আটকাতে পেরেছে। এদিকে ভোট গ্রহণ শেষে কঠোর নিরাপত্তায় সংরক্ষণ করা হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম। এরই মধ্যে দ্বিতীয় দফার নির্বাচনের প্রচারণা জোরদার হয়েছে। বিভিন্ন জেলায় মাঠে নেমেছেন জাতীয় ও আঞ্চলিক নেতারা। প্রচারণায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। নদিয়া, দক্ষিণ 24 পরগনা ও হাওড়ায় সভা করার পাশাপাশি গঙ্গায় নৌভ্রমণ করে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন নরেন্দ্র মোদী। সংশ্লিষ্টরা বলছেন এই প্রতীকী পদক্ষেপ ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে প্রথম দফায় রেকর্ড ভোটদানের পর পশ্চিমবঙ্গের নির্বাচনী লড়াই আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে। দ্বিতীয় দফার ভোট এবং শেষ পর্যন্ত ফলাফল কোন দিকে যায় সেদিকে এখন নজর সবার। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্রের নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও মারা গেছেন। নিহত বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত বিষয়টি নিশ্চিত করেছেন, যদিও তার মরদেহ পাওয়া যায়নি বলে ফেসবুকে দেওয়া এক পোস্টে জানান নাহিদার ভাই। এর আগে নিখোঁজের 10 দিন পর বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে PhD করছিলেন। এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ। আর জানাচ্ছেন ইমরুল হাসান। মূলত বাসার ভেতরে রক্তের মধ্যে পাওয়া মৃতদেহের একটির অংশের সঙ্গে DNA মিল পাওয়ার পর নাহিদা সুলতানা বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করে পুলিশ। তবে পূর্ণাঙ্গ মরদেহ পাওয়া যাবে কিনা তা নিশ্চিত নয় বলে বৃষ্টির ভাইকে জানায় প্রশাসন। ফেসবুক পোস্টে এসব তথ্য নিশ্চিত করেন নাহিদা সুলতানা বৃষ্টির ভাই জাহিদ হাসান প্রান্ত। নাহিদা ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের PhD শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহ থেকে বাংলাদেশের 2 শিক্ষার্থী জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ ছিলেন। যুক্তরাষ্ট্রের NBC সহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, জামিল ও নাহিদার সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের এক পারিবারিক বন্ধু পরদিন শুক্রবার বিকেল 5টার দিকে বিষয়টি কর্তৃপক্ষকে জানায়। এর পরিপ্রেক্ষিতে 2টি নিখোঁজ ডায়েরি করা হয়। We knew that this was the home of the suspect. স্থানীয় সময় শুক্রবার জামিল লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় হিশাম আবু ঘরবে নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামিলের রুমমেট। তাকে জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ফ্লোরিডার হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজ এলাকা থেকে জামিলের মরদেহ উদ্ধার করা হয় বলে জানায় হিলসবরো কাউন্টি শরিফের কার্যালয়। বিশ্ববিদ্যালয় পুলিশ বিভাগের তথ্য অনুযায়ী জামিল ও নাহিদাকে সর্বশেষ 16 এপ্রিল দেখা গিয়েছিল। সেদিন জামিলকে সর্বশেষ দেখা যায় সকাল 9টার দিকে বিশ্ববিদ্যালয়ের কাছে তার ছাত্রাবাসে। অন্যদিকে নাহিদাকে সর্বশেষ দেখা যায় সেদিনই সকাল 10টার দিকে বিশ্ববিদ্যালয়ের ন্যাচারাল অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস ভবনে। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে বাংলাদেশি কমিউনিটিতে। ইমরুল হাসান, RTV। আসন্ন ফুটবল বিশ্বকাপ হতে চলেছে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এই মহারণের পর্দা উঠতে 50 দিনেরও কম সময় বাকি। এর আগে আসরের সূচি প্রকাশ করেছে ফিফা। 48 দল নিয়ে ইতিহাসের সব থেকে বড় এই আসর শুধু দলের হিসেবে নয়, ম্যাচ সংখ্যা, রেফারি ও স্টেডিয়ামগুলি নিয়েও নতুন সব রেকর্ডের অপেক্ষায় রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কাজী মাহিম হাসান। দরজায় কড়া নাড়ছে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপের 23তম আসর। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে প্রথমবারের মতো 48 দল নিয়ে হতে যাওয়া এই আসরকে কেন্দ্র করে ফুটবল পাড়ায় বইছে উত্তেজনার ঝড়। যা হতে যাচ্ছে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় আসর। এই আসর শুধু দলগুলোর সংখ্যা বৃদ্ধির কারণেই নয়, ম্যাচ সংখ্যা, রেফারি সংখ্যার পাশাপাশি বাড়ছে স্টেডিয়ামের সংখ্যাও। 3 দেশে 16টি স্টেডিয়াম অপেক্ষা করছে নতুন সব রেকর্ড লেখানোর। এর আগে 2022 বিশ্বকাপে অত্যাধুনিক সব ভেন্যু উপহার দিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল কাতার। এবার 2026 বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোও হাঁটছে তাদের দেখানো পথেই। এই মহারণে 16টি ভেন্যুতে মোট 104টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মধ্যে যুক্তরাষ্ট্রের 11টি স্টেডিয়ামে সর্বোচ্চ সংখ্যক 79টি ম্যাচ অনুষ্ঠিত হবে। বাকি ম্যাচগুলোর মধ্যে মেক্সিকোর 3টি ভেন্যুতে 13টি ও বাকি 12টি ম্যাচ অনুষ্ঠিত হবে কানাডার 2টি স্টেডিয়ামে। এই আসর শুরু এবং শেষ হবে যথাক্রমে মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। 29 দিনের এই মেগা ইভেন্টের পর্দা উঠবে মেক্সিকোর ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে 12 জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে, এবং শেষ হবে 19 জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে, যেখানে প্রায় 82,000 ফুটবল প্রেমীরা দ্য গ্রেটেস্ট শো অন আর্থের ফাইনাল উপভোগ করতে পারবেন। ধারণ ক্ষমতার দিক দিয়ে যা বিশ্বকাপের দ্বিতীয় সর্বোচ্চ।
এই তালিকার শীর্ষে ডালাসের AT&T স্টেডিয়াম, যার সর্বোচ্চ ধারণ ক্ষমতা প্রায় 95,000, যেখানে সবথেকে বেশি 9টি ম্যাচ অনুষ্ঠিত হবে, এবং সবথেকে কম প্রায় 45,500 ধারণ ক্ষমতা কানাডার টরন্টো স্টেডিয়ামের, যেখানে অনুষ্ঠিত হবে 6টি ম্যাচ। কাজী মাহিম হাসান, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।